সালাম আলাইকুম সবাইকে। আমার প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি আমার আজকে একটু সোর থ্রোট, গলায় ব্যথা। আমি অন্যান্য দিনের মতো জানি না আজকে কতটুকু কি পড়াতে পারবো, এটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ অন্যান্য দিন দেখা যায় যতটা বাংলাকে কখনো আপ স্কেলে কখনো লো স্কেলে নানাভাবে পড়ানোর চেষ্টা করি, আজকে সেভাবে হয়তো বা অতটা পারবো না, কিন্তু চেষ্টা করবো। সোর থ্রোট, গতকাল থেকেই হালকা জ্বর জ্বর বোধ হচ্ছিল। জ্বরটা সেভাবে নেই, হালকা গা গরম, কিন্তু আজকে সকাল থেকে ভালোই গলা ব্যথা। যদিও এখন গলা ব্যথাটা খুব বেশি নাই, কিন্তু কথা বলতে সমস্যা। আজ প্রায় 5.5 ঘন্টার ক্লাস, প্রায় না, আজকে 5.5 ঘন্টার ক্লাসই আমার। তন্মধ্যে ধরো তোমার 2.5 ঘন্টার ক্লাস শেষ করেছি, এখন তখন এটা শুরু করলাম। আমার ক্লাস আজকে শেষ হতে শেষ হতে রাত 11:30। তো ভাই দেবে আমাকে একযোগে সবাই সালাম দিচ্ছি, আমি সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরাও অনেক অনেক ভালো আছে, এবং আমি সবাইকে বলবো একটু সাবধানে থাকতে, বাইরে বের হলে মাস্ক টাস্ক পরতে। সিজন চেঞ্জ হবে এখন, কারণ শীত শেষ হয়ে আসছে। ঢাকা শহরে আসলে ওইভাবে শীতটা যে চলে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। তো এখন কিন্তু মানুষের জ্বর ঠান্ডা বাঁধবে, অনেক ফ্লু হবে প্রচুর। তো একটু একটু এটা একটু খেয়াল রাখি যাতে আমরা সবাই। প্রাপ্তি দাস বলেছে আদাব। আচ্ছা, হ্যাঁ, প্রাপ্তি কি অবস্থা? শাহরিয়ার, সাবিরা, সুমাইয়া, তাওসিফ, নাম বললে তো শেষ হবে না, অনেক অনেক নাম। প্রায় 600-র উপর স্টুডেন্ট আছে এখন, প্রায় 700-র মতো স্টুডেন্ট। গলারই অবস্থা হয়েছে, এই যে বললাম, স্টোর থ্রোট। সাইফ ভাই চলে গেলেন। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আগেও বলেছি। এত শিক্ষার্থীর জীবনে যে ইতিবাচক প্রভাব সাইফ ফেলেছে, ও আর কোনোদিন অনলাইনে ওর প্রেজেন্স থাকুক কি না থাকুক, তোমরা এটা আজীবন মনে রাখবে বলে আমি বিশ্বাস করি। আর মানুষের ব্যক্তি জীবনের চাহিদায় অনেক সময় জীবনে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয়। সাইফ শিখতে যেই সময় ধরে আছে আমার মনে পড়ে, শিখর একাডেমিক প্রোগ্রাম শুরু হওয়ার অনেক আগে, যখন শিখতে নতুন নতুন খুব একটা বেশি স্টুডেন্ট ছিল না, বাসা থেকে পড়াইতো টিচাররা এরকম ওই গ্রাফিক্স ট্যাব দিয়ে। তো ওই আমলেও সাইফ কিন্তু পড়াতো শিখতে। সে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে তার হায়ার এডুকেশনের জন্য। এখন বাধ্য হয়েই আসলে তার থাকতে হবে, এটা হচ্ছে কথা। ওই যে বললাম, জীবনে মাঝে মাঝে আমাদের ব্যক্তি প্রয়োজনে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয়। ওটাও হয়ে গেছে এখন, ব্যক্তি প্রয়োজনে অনেক বড় সিদ্ধান্ত। আমি একটু চা খাচ্ছি। আইসিটি ক্লাস ইনশাআল্লাহ ভালোই লাগবে আমার বিশ্বাস। যারা নতুন 2 জন টিচার এসেছে ওরা অনেক এক্সপেরিয়েন্সড, অনেক বছর ধরে ওরা পড়াচ্ছে, অনেক বছর ধরে পড়াচ্ছে। অর্পি আর আরেকজনের নাম, ওকে আমি দেখলাম, ওর সাথে আমার ওইভাবে পরিচয় হয় নাই, বাট ওদের যে বিবরণ দেখলাম অনেক বছর ধরে পড়াচ্ছে। তো সাফায়াত, ব্যাপার না। তাইফ চলে গেছে, অবশ্যই কিছু মানুষের শূন্যতা পূরণ হয় না, তারপরেও মানিয়ে নিবো আর কি আমরা, যাই হোক। এনিওয়ে, আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি ক্লাসে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে, প্রথম থেকে শেষ পর্যন্ত। তার কারণ আজকের এখান থেকে শিওর শট একটা সৃজনশীল আসবে, বলতে পারো। অনেক সম্ভাবনা, এটা একটা দুইটা বোর্ড বাদে অনেক সম্ভাবনা বাকি সব শিক্ষা বোর্ডের জন্য। আবার অবজেক্টিভের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আখতারুজ্জামান ইলিয়াস এমন একজন চরিত্র, যিনি তার জীবদ্দশায় মোটে উপন্যাস লিখেছেন দুটো, চিলেকোঠার সেপাই আর হচ্ছে খোয়াবনামা। কিন্তু এই দুটা উপন্যাস লিখেই যেই পরিমাণ প্রভাব তিনি রেখেছেন, এটা বলাই বাহুল্য। একটা একটু পজ করে দিচ্ছি, একটা ছোট্ট স্টোরি দিয়ে আমি শুরু করব আমাদের আজকের পড়াটা, আজকের ক্লাসটা। 1947-এর দেশভাগের পরে, যখন আমরা ছিলাম পাকিস্তানের অংশ, আর ভারত তো আলাদা একটা দেশ হয়ে গেল, তখন পাকিস্তান আর ভারত যেহেতু সবসময় আসলে দাকুমরা সম্পর্ক, এখনো দাকুমরা সম্পর্ক। ওরা অলরেডি 1965-তে ইন্দো পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়া হেরেছে ভারত পাকিস্তানের কাছে। তো পাকিস্তান সরকার ভারতের সকল বই এখানে ইম্পোর্ট করা নিষিদ্ধ করে দিল। আমাদের বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ যতগুলো চরিত্রের কথা বলবা, তাদের বেশিরভাগ কিন্তু ভারতীয় বাঙালি, বাংলাদেশী বাঙালি নয়। আবার দেখবা যে এখন বাংলাদেশী বাঙালি, ভারতীয় বাঙালি এইভাবে আসলে আলাদা করা যাবে না। জন্ম দেখা গেছে বাংলাদেশেই হয়তো হয়েছে, কাজের সূত্রে হোক বা প্রয়োজনে হোক, বা অনেক সময় অনেকে ধর্মের খাতিরেও মাইগ্রেশন করে, নানা কারণে ভারত চলে গেছে। পরবর্তীতে ওখানেই তার ক্যারিয়ারটা হয়েছে, রাইটিং এর যে ক্যারিয়ারটা, লেখক হিসেবে বা কবি হিসেবে যে ক্যারিয়ারটা। আমাদের এখানে যেই কয়জন বাংলাদেশী শক্তিমান লেখক রয়েছে, তার মধ্যে প্রথমে নাম আসে আখতারুজ্জামান ইলিয়াসের। প্রথমে তার নাম, তার ডেপথ, লেখার ডেপথ পড়লে এটা বোঝা যায়। ওয়াবনামা বলো আর চিলেকোঠার সেপাই বলো, চিলেকোঠার সেপাইটা লেখা 1969-এর গণ অভ্যুত্থান নিয়ে। অনেক গালাগালি আছে, অনেক সময় মনে হয় যে আরে ধুর কি লিখছে এগুলা।
কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের লেখা পড়তে কনসেন্ট্রেশন দিতে হয়। হুমায়ুন আহমেদের লেখা যেমন তোমাকে একটা ফ্লোতে নিয়ে যাবে, তুমি আলাদা করে মনোযোগ দেওয়া লাগবে না, তোমাকেই টেনে 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 নিয়ে যাবে। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা এমন না, তোমাকে টেনে টেনে নিয়ে যাবে না। কিন্তু ওই যে ম্যাচিউরিটি একটা অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো তোমরা ছোটবেলায় দেখতা না যে আরে বড় আপু ভাইয়ারা ইন্টারে পড়ে, এখন তুমি কিন্তু সেই বড় আপু ভাইয়ার জায়গাতে আছো। আজ থেকে ৫-৭ বছর আগের কোনো একটা ঘটনার কথা বা কোনো একটা সিদ্ধান্তের কথা ভাবলে তুমি নিজেই অবাক হয়ে যাও। যেমন আমার অনেক শিক্ষার্থী বলে অনেক সময় যে, ধরো দেখা গেছে এই বয়সে যেটা হয় যে প্রেমে পড়েছে কারো, পারে না ওই মেয়ের বাসার সামনে গিয়ে তোমার হাত পা ছড়ায় রাস্তায় বসে কান্দবে। এটাই তার ১-১.৫ বছর ২ বছর পরে মনে হয় যে কি হাস্যকর কাজই না সে করছিল। যেগুলো ভাবলে এখন হাসি পায় তার নিজের কাছে। তো আখতারুজ্জামান ইলিয়াসের লেখা পড়ার জন্য অতটুকু ম্যাচুরিটি আসতে হয়। চকলেট টাইপ লেখা না, যে পড়ে ফেললাম হয়ে গেল। ইটস নট লাইক জাফর ইকবালের বস্তা পচা উপন্যাস, যেটা পড়তে কোনো ইফোর্ট দেওয়া লাগে না, এমনিই পড়া যায়, এরকম না। এটা পড়তে ভালো ইফোর্ট দেওয়া লাগে এবং এটা লিখেছে ওই মানে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। পড়াবো আমরা আজকে রেইনকোট। আমার নিজের পরিচয় আর কি দিব, অনেকদিন ধরেই তো ক্লাস নিচ্ছি, আমার পরিচয় দিয়ে আর সময় নষ্ট করলাম। আখতারুজ্জামান ইলিয়াস জন্মেছিলেন ১৯৪৩ সালে, মৃত্যুবরণ করেন ১৯৯৭ সালে। তিনিও কিন্তু পেশায় আমার মতো একজন শিক্ষক ছিলেন, বাংলার শিক্ষকই ছিলেন। গাইবান্ধাতে তার জন্ম, সেখানকার গটিয়া গ্রামে মামা বাড়িতে তার জন্ম। তার পিতৃনিবাস হচ্ছে বগুড়া শহরের উপকণ্ঠে, মানে বগুড়া শহরের ওখানে একটা নারুলি একটা গ্রাম আছে ওখানে। যদিও আমরা আখতারুজ্জামান ইলিয়াস নামেই তাকে সবসময় চিনে থাকি, বইয়ে আমরা দেখতে পাই, কিন্তু আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস এটা হলো গিয়ে তার সার্টিফিকেট নেম আর কি, পিতৃপ্রদত্ত নেই নাম। আমি প্রথম আমার বিশ্ববিদ্যালয় জীবনে লাইব্রেরি থেকে বইটা নিয়েছিলাম, চিলেকোঠার সেপাই। আর আমি ভার্সিটি 4th ইয়ারে এটা পড়েছিলাম। আর খোয়াবনামা নাটকটা আমি দেখেছিলাম, খোয়াবনামা উপন্যাসটা আমার পড়া হয় নাই। খোয়াবনামা উপন্যাসটার আলোকে একটা নাটক আছে, নাট্যরূপ দেওয়া হয়। আমি সেটা শিল্পকলা একাডেমিতে দেখেছিলাম আজ থেকে ৪-৫ বছর আগে, মূল নাট্যশালাতে। আমার এখনো মনে পড়ে, আজ থেকে মিনিমাম ৫ বছর আগে হবে, সেটা করোনার আগে আমি যখনকার কথা বলছি। আমরা সব মানে আমার মামাতো ভাইরা গিয়েছিল, আমি গিয়েছিলাম। আমার বিশ্ববিদ্যালয় জীবনের খুব ক্লোজ একজন মানে বন্ধু বলবো, ছোট ভাই বলবো, ইরফান, সেও গিয়েছিল। তো আমার আমার মনে পড়লো আরকি ওই দিনটার কথা। এবং ঐদিন সেখানে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের কিছু বিখ্যাত মানুষের সাথে দেখা হয়েছিল, যারা নাট্য জগতে খুব বিখ্যাত ব্যক্তি। ১ম এ বগুড়ায়, পরে ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকেই তার অনার্স এবং মাস্টার্স করেন। কর্মজীবনে তিনি ছিলেন, ওই যে বললাম, সরকারি কলেজের বাংলার টিচার। তিনি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা এই বিষয়গুলোকে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত। আমরা কয়জন লেখককে পাই যে দেশের রাজনীতি নিয়ে লিখেছে, অর্থনীতি কিংবা সংস্কৃতি নিয়ে লিখেছে? পাই, আবার খুব একটা পাই না। আমাদের বাংলাদেশের লেখক যারা, তার মধ্যে যেই মানুষটার নাম আমি যতবার নিব তারপরেও সেটা যথেষ্ট হবে না, তিনি হলেন আহমদ ছফা। আহমদ ছফা, হুমায়ুন আহমেদ বলো বা যাকে বলো, হুমায়ুন আহমেদ তো নিজে সরাসরি তাকে গুরু মানতেন আহমদ ছফাকে। তো আমরা এখন দেখি যে সলিমুল্লাহ স্যারকে দেখি যে খুব সুন্দর করে স্যার কথা বলেন, ডক্টর সলিমুল্লাহ স্যার। সলিমুল্লাহ স্যার কিন্তু আহমদ ছফার সরাসরি শিষ্য। আহমদ ছফা নিয়ে একটা কথা না বললেই না। আহমদ ছফা ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাকের শিষ্য। প্রফেসর আব্দুর রাজ্জাক, জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক, তার মতো জ্ঞানী মানুষ কম জন্মেছেন আমাদের দেশে। আব্দুর রাজ্জাক ছিলেন কার শিষ্য? আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন পলিটিক্যাল সায়েন্সের। তো তিনি ছিলেন লাস্কির শিষ্য, বা লাস্কির আন্ডারে তিনি তার পিএইচডি করছিলেন। লাস্কিকে সার্চ করে দেখো গুগলে, হু ওয়াজ প্রফেসর লাস্কি। তো যদি হচ্ছে এই, তুমি বলতে পারো যে মানে পলিটিক্যাল সায়েন্সে বা এই পৌরনীতিতে যদি হচ্ছে কোনো আইনস্টাইন থাকে পৃথিবীতে, সেটা ছিলেন লাস্কি। তো লাস্কির আন্ডারে উনি ওনার পিএইচডি করছিলেন, থিসিস করছিলেন। তার সেই পিএইচডির শেষ হবার আগেই, তার পিএইচডি শেষ হবার আগে একটা পর্যায়ে লাস্কি মারা যায় এবং সেই ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ না করে আব্দুর রাজ্জাক স্যার চলে আসে। দ্যাট ওয়াজ দ্য গাট। ওনাদের সাহস এমনই ছিল, এই জন্যই এত কিছু হইতে পারছেন। ওনার কথা ছিল যে আমি এই জিনিস লিখতেছি, এই জিনিস বোঝার মতো লাস্কিই ছিল। লাস্কি মারা গেছে, এখন এটা লেখা লাভ নেই, এটা বোঝার মতো মানুষ নেই, আর কেউ বাইচা নেই। এটা যে বুঝতো একজনই বুঝতো, লাস্কি খালি এটা বুঝতে পারতো। লাস্কি নাই, লাস্কি মারা গেছে। তো এখন এটা লেখা লাভ নেই, এটা বুঝবে না, অন্যদেরকে এটা দিলে। এটা বোঝার মতো মানুষ বর্তমানে নাই পৃথিবীতে। তো এগুলো ছিল তাদের গাট। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পড়াতে আবার।
তার 5টা ছোট গল্প গ্রন্থে আমরা 28টা গল্প পাই। ঠিক আছে? তো আমরা যে ছোট গল্পটা আজকে পড়বো এটাও তেমনই একটা গল্পের অন্তর্গত, গল্প গ্রন্থ। আর তার 2টা উপন্যাস রয়েছে আর একটা প্রবন্ধ সংকলন রয়েছে। খুবই অল্প বই তিনি লিখেছেন। মোটে তিনি 8টা বই লিখেছেন। 2টা উপন্যাস, একটা প্রবন্ধ সংকলন আর 5টা ছোট গল্পের বই। তার একটা গল্পের কথা বলতেই হয়। এটা পড়বা পারলে। ঠিক আছে? আমি লিখে দিলাম আজকে। গুগলে সার্চ করলেই এটা কোথাও না কোথাও পেয়ে যাবা। দুধে ভাতে উৎপাত। এটা পড়ো। আখতারুজ্জামান ইলিয়াস। এবং তোমাদের এখন বয়স হচ্ছে এই ধরনের বই পড়ার। এখন তুমি অতটুকু ম্যাচিওর হচ্ছ। যেমন ধরো সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় এই বইটা যদি ক্লাস 7-8 এর কাউকে পড়তে দেই, ওর ম্যাচুরিটি হয় নাই এটা। যেমন আমি গত কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করি, ম্যাক্সিম গোর্কির মা বইটাকে আনাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ যদি 50টা বইয়ের লিস্ট হয়, তার মধ্যে এই বইটার নাম অবশ্যই আসে। হয়তো প্রথম 20-25-এর মধ্যেই চলে আসে ম্যাক্সিম গোর্কির মা। তো বইটার একটা খুব ভালো অনুবাদ আছে, পুষ্পময়ী বসুর অনুবাদটা। আমি বাংলাদেশে এটা পাইনি। শেখ হাসিনা পালানোর তার কিছুদিন পরে আমার একটা ক্যাডেট কলেজ জুনিয়র, ও গিয়েছিল একটা কাজে ভারতে। তো ওকে দিয়ে আমি বইটা আনিয়েছি কলকাতার বুক স্ট্রিট থেকে। তো পুষ্পময়ী বসু সেখানে যে অনুবাদটা করেছেন সেটা আমি কেন আগে পড়ি নাই। ম্যাক্সিম গোর্কির মা আমি এখনো পড়া স্টার্ট করি নাই। রিসেন্টলি ম্যাক্সিম গোর্কি, ফিওদর দস্তয়েভস্কি, লিও টলস্টয় এগুলো পড়তেছি। আমি তো একসময় জাফর ইকবাল পড়ছি, হুমায়ুন আহমেদ পড়ছি। তো প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে। ম্যাক্সিম গোর্কির মা নিয়ে আমি শুনতাম এই বইটা কারো 30-এর আগে পড়া উচিত না। আমি তো জানি না, আমি কিন্তু এখনো পড়ি নাই, সো আই কান্ট কমেন্ট। আমি তো পড়ার পরে বলতে পারবো। এখন যখন আমি ফিওদর দস্তয়েভস্কি পড়তে যাই তখন আমার মনে হয়, কিন্তু যেমন ফ্রান্স কাফকাকে নিয়ে আমার প্রথম ফ্রান্স কাফকার সাথে পরিচয়, ফ্রান্স কাফকার লেখার সাথে কুমিল্লা ক্যাডেট কলেজের, আমি তো কুমিল্লা ক্যাডেট কলেজে পড়েছি, কুমিল্লা ক্যাডেট কলেজের কলেজ লাইব্রেরিতে। খুবই সমৃদ্ধ ছিল সেই লাইব্রেরিটা। যেহেতু আমাদের আসলে কোনো ডিভাইস অ্যাক্সেস ছিল না, ওভাবে টিভিও দেখতে পারতাম না, কম্পিউটার চালানোরও খুব লিমিটেড অ্যাক্সেস ছিল। ওটা থাকা না থাকা একই কথা। একদমই একটা ধরো লাইফ, যেখানে কোনো প্রযুক্তি, তথ্য প্রযুক্তি ওভাবে আসলে খুব একটা জীবনে বিঘ্ন ঘটাচ্ছে না। তো লাইব্রেরি আওয়ারটা, গেমস আওয়ারটা সেটাই ছিল একটা অনেক বড় বিনোদনের মাধ্যম। সেখানে যে প্রথম একটা বই পেলাম, আমার পুত্ররা, ফ্রান্স কাফকার, যেটা অনুবাদ করেছেন মাসরুর আরেফিন। মাসরুর আরেফিন বাংলাদেশের আহ, আহ, যারা গত কয়েক বছরের লেখালেখিতে খুব নাম করেছেন তার মধ্যে একজন। তিনি তার নিজের ক্যারিয়ারও অনেক অনেক সফল একজন মানুষ। তিনি সিটি ব্যাংকের এমডি। তো মাসুদ আরিফিন এই গতকালকেও প্রথম আলোতে একটা ফিচার লিখেছেন আওয়ামী লীগকে নিয়ে আর কি, মেইনলি আওয়ামী লীগের কিছুটা অর্থনৈতিক দুর্নীতি নিয়ে। এনিওয়ে, তো মাসুদ আরিফিন, আমি যখন 2013-14-তে তার একটা পেলাম হাতে বইটা। মাসুদ আরিফিন নিজেও ক্যাডেট কলেজে পড়েছিলেন, যদিও বরিশাল ক্যাডেট কলেজে। তো আমি তখন একটু ইন্টারেস্টিং লাগলো যে বরিশাল ক্যাডেট কলেজে পড়ছে, ফ্রান্স কাফকা নিয়ে তার এত কাহিনী কেন। দেখলাম উনি জার্মানিতে গেছে, ফ্রান্স কাফকা কোন বাড়িতে ছিল, কোথায় থাকতো, ওই জায়গাগুলোতে যেত। উনি জাস্ট জার্মান শিখছে শুধু ফ্রান্স কাফকার বই অরিজিনাল ভাষায় পড়ার জন্য। আমি তখন বুঝি নাই এত কাহিনী কেন ফ্রান্স কাফকাকে নিয়ে। তারপরে পৃথিবীব্যাপী বলা হয় যে সে নাকি সাহিত্য জগতের একটা মোড়ই ঘুরাই দিছে ফ্রান্স কাফকা। তো আমি এটা আসলে তখন ধরতে পারি নাই, এবং আমি যখন ওনার অনুবাদটা পড়ি আমার কাছে খুবই বোরিং লাগে যে কি ঘোড়ার ডিম লিখছে, এটা নিয়ে তো নাচানাচির কি আছে। ব্যক্তিগতভাবে মাসুদ আরিফিনের অনুবাদ আমার কাছে পছন্দ হয় না। এটার একটা কারণ হতে পারে, মাসুদ আরিফিনের অনুবাদ আমার কাছে কখনোই ভালো লাগে না অনুবাদ হিসেবে। বাট অ্যাটলিস্ট সে বাংলাদেশের মানুষকে, অনেক মানুষকে ফ্রান্স কাফকার সাথে পরিচয়টা কিন্তু তার মাধ্যমে। তো আমি এই ক্রেডিটটা তাকে দিই। পরবর্তীতে আমি এটার কিছু ভালো ইংরেজি অনুবাদ পড়ি, এবং আমি অবাক থেকে অবাক হই আর বুঝি যে কেন ফ্রান্স কাফকাকে নিয়ে এত মাতামাতি পৃথিবীব্যাপী। এমনি এমনি মাতামাতি। তোমাদেরকে একটা ছোট্ট লাইন বলে চলে যাবো সরাসরি গল্পে। ফ্রান্স কাফকার খুব অল্প বই পাওয়া যায়, কারণ তিনি তার নিজের সৃষ্টিকর্মের 90% তিনি পুড়িয়ে দিয়েছিলেন। একটা মেয়েকে তিনি অসম্ভব পছন্দ করতেন, যার নাম ছিল মিলেনা। সেই মিলেনার সাথে তার দেখা হয় জীবনে বোধহয় মোটে 2 বার। মিলেনাকে তিনি একগাদা চিঠি লিখেছেন। মিলেনা ছিল চেক প্রজাতন্ত্রে, আর ফ্রান্স কাফকা তো জার্মানিতে থাকতেন। হি ওয়াজ আ জার্মান। তার বই মূলত চেক ভাষায় অনুদিত করার জন্যই মিলেনার সঙ্গে তার পরিচয় হয়। তো মিলেনাকে তিনি যে চিঠিগুলো লিখেছেন ওটা দিয়ে একটা বই আছে, লেটার্স টু মিলেনা। তুমি বইটা শুধু পড়বার প্রতি পড়তে পড়তে তুমি অবাক হবে, কি লিখেছে এটা, কি লিখেছে এটা। ফ্রান্স কাফকার একটা চিঠির কথা বলে আমরা গল্পে চলে যাব এখন। ফ্রান্স কাফকা মিলেনাকে একটা চিঠি লিখে যে, ডিয়ার মিলেনা, যদি কাল পৃথিবীর শেষ দিন হতো, মানে কাল পৃথিবী ধ্বংস হয়ে যেত, বলো এত সমাজ বিধির বন্ধন, এত কিছু
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা খুলতেছি। সমাজবিধির বন্ধন বা এত কিছু, এগুলোকে আমরা মানতাম, এগুলোকে আমি মানতাম। আমি জার্মানি থেকে শেষ ট্রেনটা ধরে চলে যেতাম চেক প্রজাতন্ত্রে আমার মিলেনার কাছে, এবং সারাটা দিন আমরা আমাদের একসাথে কাটাতাম এবং মনে হতো জীবনের সবচেয়ে সুন্দর সময়, কারণ কাল তো পৃথিবী ধ্বংসই হয়ে যাচ্ছে। তো মিলন আমাদের কেন দেখা হচ্ছে না, বা তোমার আমার এই মিলনের মাঝে সবচেয়ে বড় বাধা কি? কাল পৃথিবী ধ্বংস হচ্ছে না। তো আমি তো খুব সাদামাটা ভাবে বললাম, ফ্রান্স কাফকা নিয়ে তুমি আসলে পড়া শুরু করলে তো তুমি নিজে বুঝবা যে এটা হচ্ছে, এটা কেমন বিষয়। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি যেখানে দুধে ভাতে উৎপাত। আমার কাছে দেখতে খারাপ লাগে, ২১শে বইমেলা শুরু হয়েছে, আমরা এখন এমন একটা অদ্ভুত জগতে চলে এসেছি যেখানে সোলাইমান সুখনের কমলাপুরের ময়লার ঢিবি মার্কা বই, মস্তিষ্কের ক্যানভাস, যেটা সোলাইমান সুখনের ফেসবুক স্টেটাসের সংকলন, এটা বেস্ট সেলার বই হয়। যেখানে ভোকাবুলারির বই, স্পোকেন ইংলিশের বই একটা দেশের ২১শে বইমেলায় নাকি বেস্ট সেলার বই হয়। আমি বিশ্বাস করি আমার প্রিয় শিক্ষার্থীরা অন্তত এতটা নিচে এখনো নেমে যাবে না। গাইডের বিক্রি তো সবসময় বেশি হয়। এখন ধরো আমি যদি ভর্তি পরীক্ষার গাইড বেচি, এটা তো বেশি বিক্রি হবেই। বা আমি যদি বিসিএস এর গাইড বিক্রি করি, এতে গাইড তো বেশি বিক্রি হবেই। ধরো পাঞ্জেরি যেই টাইপ গাইড, যেই পরিমাণ গাইড বিক্রি করে, অবশ্যই ওই পরিমাণ বই তো আসলে অনেক বড় বড় লেখকও বিক্রি করতে পারে নাই তার সারা জীবনে। এখন সেটা তাহলে তুমি কি বলবা? বাট ওই বিক্রি দিয়েই তো শুধু ওটার সাফল্য ডিপেন্ড করে না। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে তো আজকাল একদম পাগল ছাগলও হচ্ছে, অনেক লাইক কমেন্ট ভিউ কামাচ্ছে। তো তোমার নিজেরই তো রুচিতে বাধে এদেরকে দেখতে। তোমার নিজেরই তো রুচিতে বাধে যে শালা করতেছে কি, এটা পাগলটা করতেছে কি এখানে। দ্যাটস ইট। গল্প গ্রন্থের নাম যেগুলো তার রয়েছে এগুলো এখানে দেওয়া, এবং তার উপন্যাস দুটোর কথা আমি বলেছি। ১৯৯৭ এর ৪ঠা জানুয়ারিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তার একটা ভিডিও পাওয়া যায় সর্বোচ্চ, ওভাবে তার খুব একটা ভিডিও আমরা পাই না। খুব সুন্দর করে তিনি কথা বলছিলেন যে তাকে দেশের বাইরে যাওয়া হয়ে বলছে, দেশের বাইরে ওভাবে কখনো যায় নাই উনি, বাট দেশটাতেই ঘুরছে, অনেকগুলো জেলায় উনি গেছে। ভোররাত থেকে বৃষ্টি, আহা! বৃষ্টির ঝমঝম বোল। বোল মানে কি? বোল শব্দটা আসলে যদি কেউ তবলা বাজাও তাহলে সে জানবা এটা যেমন তবলার সঙ্গে বোল শব্দটা আরো বেশি সম্পর্কিত। শুধু তবলা নয়, যেকোনো তাল যেখানে আছে সেটার সঙ্গে আরকি। বোল বলতে বোঝাচ্ছে ঝমঝম যে সাউন্ডটা, এটাকেই বলছে বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো ৩ দিন। কারণ শনিতে ৭, মঙ্গলে ৩, আর সব দিন দিন। এটা জাস্ট একটা প্রবাদ টাইপ আরকি বলল। মানে যেটা দিয়ে বোঝায় যে ৩ দিন ধরে বৃষ্টি হলে এরকম বলছে। শনিতে ৭, মঙ্গলে ৩, আর সব দিন দিন। এটা জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন মঙ্গলে ভোররাতে হইল শুরু, ৩ দিন মেঘের গুরু গুরু। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই। কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরু মানে অনেক মোটা, বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে। শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। অন্তত ৩ দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই লাইনটাকে আমি 3 স্টার দিলাম, কজ এই লাইনটা থেকে এর আগে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। সেটা তোমাদের এইচএসসি তে এসেছে, অ্যাডমিশন টেস্টে এসেছে, যে এটা কোন জায়গার লাইন। বা ধরো বাদলায় বন্দুক বারুদ কি একটু ড্যাশ নেবে না, এরকম তখন অপশনে থাকলো জিরিয়ে। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। এই পুরো গল্পটা ১৯৭১ সালের প্রেক্ষাপটে লেখা। আমরা এই গল্পে একজন আটপৌরে মধ্যবিত্তকে দেখতে পাবো, যেই মধ্যবিত্ত সকালবেলা অফিসে যায়, হয়তোবা লোকাল বাসে চড়ে বা যেভাবেই হোক, এবং সে হয়তোবা চায় যে তার ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, এবং সে যেসব সরকারি দপ্তরে যে সরকারি কর্মচারীদের কাছে অমানুষের মতো আচার-আচরণ পায়, তখন তার ভেতরে একটা প্রতিশোধের স্পৃহা জাগে। আমার ছেলেও বড় হয়ে একদিন আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে বা ম্যাজিস্ট্রেট হবে, এটা সেটা হবে, বিসিএস ক্যাডার হবে, এবং তখন আমিও এরকম ভাব দেখাইতে পারব। তেমন আটপৌরে এক মধ্যবিত্ত, তিনি সবসময় ভীত সন্ত্রস্ত থাকেন এবং নানা বিষয় নিয়ে ভয় পায়। ফাহিম, আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত? আচ্ছা। তো এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো, কারণ ছুটি। তার হলো কই ম্যান প্রপোজেস, এটা আসলে একটা প্রবাদ। যে মানে ম্যান প্রপোজেস মানে হচ্ছে মানুষ প্রপোজ করে বা মানুষ একটা বিষয় চায়, ঈশ্বর সেটাকে ফিরিয়ে দেন, আল্লাহ সেটাকে ফিরিয়ে দেন, এরকম আর কি। এটা জাস্ট একটা প্রবাদ। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ, হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফাল ফালা করে ফেল, সব ভেজ। মিলিটারি মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এটা ধরো উনি এখন মানে দোয়া দুরুদ যা পারে পড়া শুরু, অনেক ভয় পায়। আটপুরে মধ্যবিত্ত বলতে যেটা বোঝা যায়। পড়তে পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে ৫ কালেমা সবসময় রেডি রাখে ঠোঁটের উপর। কারণ পাকিস্তানি মিলিটারিরা অনেক সময় কালেমা জিজ্ঞাসা করত। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে তবুও একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। দুটো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা। আচ্ছা, খিল মানে কি? খিল মানে হচ্ছে এখানে হচ্ছে যে দরজা লাগানোর একটা বিষয়। এটা মানে একটা অ্যাক্সেসরি ওটার। আর কাঠের ডাসা এটা আসলে এখনকার দিনে দেখা যায় না। যেমন আমার নানা বাসায় আমি এখনো দেখি, ওটা অনেক পুরানো বাসা, প্রায় ৫০ বছর আগে বানানো হয়েছে। ঢাকাতেই বাড়িটা বানানো হয়েছিল। তো ডাসা হচ্ছে তোমার দরজার মাঝখানে আবার এরকম একটা কাঠের জিনিস রাখার একটা বিষয় ছিল আগে। তো ওইটা কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে। এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ। তাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছিল, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে। কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া বলে ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভি জানে হোগা। কি ব্যাপার? আচ্ছা, তলব করেছে বা খোঁজ করেছে বুঝলাম। বেশি কথা বলার সময় নাই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানে मिस्क्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और एप्स जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में गेरेंट फेंका, গেট তোড় গিয়া। আচ্ছা, বুঝলাম মিসক্রিয়েন্ট বা এমন কিছু একটা বলছে। আগে একটু দেখি মিসক্রিয়েন্ট মানে কি। এটা একটা ইংরেজি শব্দ মিসক্রিয়েন্ট, এটার মানে হলো দুষ্কৃতিকারী বা যে ক্ষতি করে। বুঝলাম গ্রেনেড ট্রেনেড ফালানো হয়েছে। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় ক্যাসে। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আপনি কহ সকতা। মানে সেই বা বলবে কি করে? বলতে তুমি বলো। আচ্ছা, পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টদের লোক ভাবে নাকি? এখন তার মনে নানা রকম চিন্তা উদয় হওয়া শুরু হয়েছে। তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বৈঠিয়ে চাটা খাইয়ে আমার এই ৫-৭ মিনিট লাগেগা। ইসাক মিয়া হচ্ছেন এই পিয়ন ভদ্রলোক, যিনি উর্দুতে কথা বলছেন। ইসাক মিয়া হচ্ছে এই পিয়ন, যিনি উর্দুতে কথা বলছেন। নেহি, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বললে, আব্দুস সত্তার মির্জা কা ঘর জানে হোগা, আপ अभी आइए। এক কর্নেল সাহাব পৌঁছ গিয়া, তব প্রফেসর কো ইত্তলা দিয়া ফৌরন আইয়ে। আচ্ছা, কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। তাহলে জিওগ্রাফির প্রফেসর, ঠিক আছে, তার নাম কি? জিওগ্রাফির প্রফেসরের নাম হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। এটা আমরা বুঝলাম, জিওগ্রাফির প্রফেসরের নাম আব্দুস সাত্তার মৃধা। আর পিয়নের নাম কি? ইসহাক। ইসহাক নিজে এখন মিলিটারির কর্নেল বললেও চলে। ওই যে দেখবে একটা কথা আছে না যে সচিবের চেয়ে সচিবের ড্রাইভারের পাওয়ার বেশি, এটা আর কি। তো এই ইসাকের অবস্থা হচ্ছে যে চামচামি করতে করতে মিলিটারির, ওর মনে হয় যে মিলিটারির চেয়ে ওর ক্ষমতা বেশি। তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোদ চলে আসে। খোদ মানে নিজে, কর্নেল নিজে চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে। ডেমোটেড মানে কি? প্রমোশন মানে হচ্ছে উপরের পদে যাওয়া, আর ডিমোশন মানে হচ্ছে পদটাকে নিচের দিকে দেওয়া। তো ডেমোটেড মানে হচ্ছে যে যেহেতু ওখানে স্বয়ং কর্নেল সাহেব নিজেই চলে এসেছে, তাই সে এখন আর কর্নেল নাই। হয়তো বা কর্নেলের এক র্যাঙ্ক নিচে কি লেফটেন্যান্ট কর্নেল, তো সে হয়তো লেফটেন্যান্ট কর্নেল হয়ে গেছে। এর নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মানে ক্যাপ্টেনের নিচে তাকে ঠেলা মুশকিল। আচ্ছা, আমাদের এখানে একটু এই হায়ারার্কিটা জানতে হবে। তাহলে ফার্স্টে না, আমি একটু কর্নেল থেকে আসি। কর্নেলের নিচে লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কর্নেলের নিচে মেজর, মেজরের নিচে হচ্ছে ক্যাপ্টেন। আমি আমাকে নিয়ে একটা তথ্য দিই। আমি কিন্তু 75 বিএমএ লং কোর্সে গ্রিন কার্ড হোল্ডার। আমি গ্রিন কার্ড পেয়েছিলাম। আমি স্বেচ্ছায় জয়েন করিনি মিলিটারিতে। ক্যাডেট কলেজে মিলিটারি জীবনের যথেষ্ট কিছু দেখা হয়েছে ব্যক্তিগতভাবে। আমার সারাউন্ডিং মানে মোস্ট অফ দেম আর মিলিটারি। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যেহেতু আমার ক্যাডেট কলেজের বেশিরভাগ ব্যাচমেট মিলিটারিতে গিয়েছে, সিনিয়র জুনিয়ররাও, এবং এটাই স্বাভাবিক, এটাই যায়। তো এরপরেও আমার জন্যে আমার মনে হয়েছে যে ওটা মানে আমি হয়তোবা মিলিটারি জীবনটা প্রেফার করি না আমার জন্য। তো এই জন্যে আমি যাইনি স্বেচ্ছায়।
এটা ক্যাডেট কলেজে কমন, এটা প্রত্যেক ব্যাচেই দেখা যায় যে চান্স পাওয়ার পরেও 4-5 জন 6 জন অনেকে যায় না। তো আমার ব্যাচে আমরা 5 জন ছিলাম যারা আমরা যাইনি। তো 5 জন না যাওয়া পার্টির মধ্যে শুধু আমি এখন বাংলাদেশে আছি, আর কেউ যদিও বাংলাদেশে নাই, সবাই চলে গেছে বাংলাদেশ থেকে, অনেক আগেই চলে গেছে। আচ্ছা, এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। হুম? কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খানসামা ছিল, মানে চাকরা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। এটা বলছে কার কথা? এটা বলছে এই ইসহাক মিয়ার কথা, হ্যাঁ, যিনি হচ্ছেন প্রিন্সিপালের পিয়ন। যেতেই হবে, অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার, এটা হচ্ছে বউ বলছে, এই বৃষ্টিতে ভিজে যদি আবার হাঁপানিটা বাড়ে। বউয়ের সব সোয়াগের কথা শুনলে কি তার চলবে? সোয়াগ বলতে সোহাগ। বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর ওপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয়, তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? বলছে অনেক ওভার থিঙ্ক করতে থাকে, এটা দেখবা পুরোটা সময় জুড়ে সে ওভার থিঙ্ক করতে থাকে। কিছু মানুষ আছে দেখবা অনেক বেশি ওভার থিঙ্ক করে। একটা সমস্যা আসলেই কিন্তু বাস্তবে না যত থাকে, তোমার মনে আরো বেশি থাকে, কারণ তুমি মনে এগুলো নিয়ে ভাবো, ক্যারেক্টার গুলো কেন সেলফ চ্যাটারিং এটাকে বলে, নিজের সাথে নিজের কথা বলার। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ছে, সময় নাই অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝে মাঝে প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। আচ্ছা, এই লাইনটাও গুরুত্বপূর্ণ। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা, এটা খুব গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখলাম। পাকিস্তানের শরীরের কাঁটা কি? শহীদ মিনার। পাকিস্তানের পাক সাফ শরীরটাকে, সাউন্ড আছে না? হ্যাঁ, পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নীরোগ করতে হলে এসব কাঁটা ওপরাতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমদের পরামর্শ শুনেছে, গ্রামেগঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করছে শহীদ মিনারের দিকে। ডক্টর আফাজ আহমেদ হচ্ছেন এই প্রিন্সিপাল। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নেই, তো প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তারা মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তবা তবা সাবঅর্ডিনেটের জন্য এটুকু করবে না? কলিগ বলছে না, বলছে তবা সাবঅর্ডিনেট। কেন? কলিগ আর সাবঅর্ডিনেটে কি ডিফারেন্ট? কলিগ বলতে বোঝাচ্ছে ধরো আমরা সমগোত্রীয়, সাবঅর্ডিনেট মানে আমি তোমার অধীন, এমন আর কি, মানে তুমি আমার চেয়ে উপরে। প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, our ultimate aim remains the same, that is to hand over power to the elected representatives of the people. আরে সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি আই মিন সরি ইস্ট পাকিস্তানি গভর্নর, এই যে দেখো বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর, মানে ও আসলে নিজে বলেও একটা কথা বলতে পারছে না, কারণ ওর মধ্যে এই দরজাটা একটু লাগাই দাও, এর মধ্যে হচ্ছে সবসময় এই চাকরামির ভাবটা আছে, এই জন্য বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বৌতার এসব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না। বোঝা গেল তার নাম হচ্ছে আসমা। এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো, বউয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল, তুমি বরং মিন্টু রেইনকোটটা নিয়ে যাও। আমরা এবারে কাহিনীতে মিন্টু রেইনকোট। মিন্টু হচ্ছে একজন মুক্তিযোদ্ধা এবং মিন্টু হচ্ছে আসমার ভাই, অর্থাৎ এই ভদ্রলোকের শ্যালক। ইস, আবার মিন্টু, বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, তার মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে, জুনের 23 তারিখে, জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না, ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে। ও চলে যাবার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। ব্যাস, এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে। এটাকে, কারণ সে তো এত ভীতু, এই জন্যে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল, এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে।
নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয়স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা। পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। একটু হ্যাঁ, আমাকে একটু সময় দাও কাইন্ডলি। ফাহিম, মেহেদী ভাই একটু কাইন্ডলি হচ্ছে ওই যে উনাকে বললো তো আমাকে এক কাপ গ্রিন টি দিতে। নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। তা কি বিপদ! এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল। স্টেন গানওয়ালা ছোকরার দলকে, স্টেন গানওয়ালা ছোকরার দল হচ্ছে মুক্তিবাহিনী। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র আর ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজার হাট জ্বালিয়ে দিচ্ছে। কিসিঞ্জার বলতে এখানে হেনরি কিসিঞ্জারের কথা বলা হচ্ছে। এটা নিয়ে বিস্তারিত আর না বললাম, কোনো প্রয়োজন নাই, এখন যা অ্যান্সার করার জন্য শুধু তাই আমরা পড়ছি। কারো কোনো মাথা ব্যথা নেই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এই ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2 দিন 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। কেন চালান পাঠাতো? কারণ তখন দেখা যেত এই রাজাকাররা তো এগুলোর ভাগ পেত। দেখা যেত বিভিন্ন মেয়েকে ধর্ষণ করার জন্য, বিভিন্ন নারীকে উঠিয়ে নেবার জন্য এবং তোমার লুটপাট করার জন্য। তার মধ্যে মুসলিমদের বাড়িতে যেমন করেছে, হিন্দুদের বাড়িতেও অনেক অনেক লুটপাট হয়েছে, অনেক অত্যাচার হয়েছে। তো এটা তো তখন হয়েছে এবং এখানে তো আমরা অস্বীকার করলে তো পারবো না। এখানে তো তোমার আমাদের দেশের বহু রাজাকাররা তো এটার সঙ্গে জড়িত ছিলই। আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। চ্যাটটা একটু রিজুম করে দিলাম। তোমাদের কাছ থেকে জানি। হাউ ইজ এভরিথিং গোইং অন? কেমন লাগছে? আমি কিন্তু কথা বলতে পারছি না ঠিকঠাক। আমার একটু কষ্ট হচ্ছে কথা বলতে। কেমন আমরা যে পড়ছি, আমি চ্যাট ওপেন করে দিয়েছি। প্লিজ লিখো। আমি যে পড়াচ্ছি কেমন লাগছে এখন পর্যন্ত? ফারহানা বলল, ফারহানা তুমি ক্লাসে থাকো, তুমি বুঝবা, একটু পরেই বুঝবা। জাস্ট আমরা তো ঘটনার ফ্লোতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সোহাগ মানে হচ্ছে সোহাগ। সোহাগকেই আঞ্চলিকভাবে বলছে সোহাগ। ঠিক আছে? সবাই ক্লাসে লাস্ট পর্যন্ত থাইকো, কারণ আমরা এমসিকিউ আমরা সিকিউ প্র্যাকটিস করাবো, এখান থেকে প্রশ্ন আসবে। হুম। দেখি তো ফিট করে কিনা এই রেইনকোটটা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমা ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানে আসমার শেষ নয়। রেইনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টুকে ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে। এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে দরজার ছিটকিনি ও খিল। দেখো ওভার থিঙ্কিং এর অবস্থা দেখো। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তি বাহিনী, তাই না? মানে ওর হচ্ছে একদম পুরা গোদের উপর বিষ ফোড়া। একে তো বারবার ওকে হচ্ছে বলতেছে যে ওকে এরকম দেখাচ্ছে কিনা। তারপর ও এনশিওর করতেছে যে ওকে এমন দেখাচ্ছে। ওর ছেলেরা এসে বলতেছে। এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভ্যাবা চেকা খায়। না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস এর সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভড। সাবভার্সিভ কি? মানে বুঝিয়েছে যে মোট কথা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস এর সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভ বলতে সন্দেহজনক যে কাজকর্মগুলো আছে সেগুলোর সঙ্গে তারা কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। তা সে তো বাপু এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে। তাতে তার দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেকদিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে
মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না। মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে, কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে। কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছে উঠে এসে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমদের খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু, মানে যেটা সামনে আসছে, অবশ্যম্ভাবী, যেটা অবশ্যই ঘটবে, দরজাটা একটু কাইন্ডলি ভিড়াই দিও, হ্যাঁ, পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে। ওই ঘরে আজকাল কেউ সহজে ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজ তোয়াজ করে। আচ্ছা, আমরা আরেকজনকে পাইলাম উর্দুর প্রফেসর, এই ভদ্রলোকের নাম আকবর সাজিদ। কেন তোয়াজ করে? কারণ ওই যে তার সাথে উর্দু শেখার জন্য বা উর্দুতে কথা বলার জন্য। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরোয়াও সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধে হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা। তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পানসে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত। এগুলো হচ্ছে ওদের এক একটা মিলিটারির ওখানে ধরন ছিল। পাকিস্তান পাঞ্জাব আর্টিলারি, পাঞ্জাব একটা জায়গার নাম, বালুচিস্তান, বালুচ রেজিমেন্ট, এরকম এগুলোর কথা বলছি। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম। ওম মানে কি? ওম মানে হচ্ছে গরম কিংবা উষ্ণতা। মিন্টুটাই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই। মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না। মানে মিলিটারি যে লরি, ওই গাড়িগুলো, ওটা লেজও মানে ওটা দেখাই যাচ্ছে না। আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকানটার ঝাঁপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে। কাল শোনেন নাই, মিরপুরের বিল দিয়া ২ নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে ৫টা খান সেনা খতম। খান সেনা বলতে পাকিস্তানি আর্মি অফিসারদেরকে, মানে পাকিস্তানি মিলিটারিকে বলা হতো, নট অনলি অফিসার্স, পাকিস্তানি মিলিটারিকে বলা হতো খান সেনা। বিবিসি কইছে রংপুর দিনাজপুরে হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের টেইট বাস। তখন বাসের রং ছিল লাল। যাত্রী কম। না, না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয়। সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এই জন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। যেটা হয় না, ধরো এখন তুমি বাসে উঠলা, যদি তোমার ছাতা থেকে পানি পড়ে বা রেইনকোট থেকে পানি পড়ে, মানুষ তো একটু বিরক্ত হয়। বিরক্ত হয় তো স্বাভাবিক। তোমার কারণে একটু পরে চ্যাপচ্যাপ হয়ে যাবে চারিদিকটা। মুটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে বা সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না? তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে, রাখো 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 বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখে। দেখো কত চিন্তা করতেছে। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। কত কিছু যে ভেবে ফেলতেছে ও। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই হোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা ৩ জন যাত্রী। এদেরকেও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। টাকা তো হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়, মানে যেগুলো পড়ে থাকে মানুষের জিনিসপাতি, ওগুলো এরা কুড়ায় নিয়ে আসে। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে, ঝটপট পায়। ৩টে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। মানে
এত চেষ্টা বা এত কিছু। যাক, মিন্টুর রেইনকোটে তার কাজ হচ্ছে। চোর, ছেঁচোর, পকেটমার সব কেটে পড়ছে। ভাই, এই দুটো আপনাকে দিয়ে দিই। থ্যাংক ইউ। ভাই একটু ওই একটা গ্লাস এটা রাখেন, এটা দিয়ে দিই আপনাকে। একটু দেন এদিকে। চোর, ছেঁচোর, পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরি বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আচ্ছা, কেমন লাগছে বলো তো তোমাদের কাছে স্টোরিটা? আমি একটু রিজুম করি চ্যাটটা। আমি একটু জানতে চাই তোমাদের কাছে, তোমরা কি এমন কাউকে দেখেছো এরকম এত ওভার থিঙ্ক করে, বা এরকম মধ্যবিত্ত যে অনেক ওভার থিঙ্ক করে? তোমরা কি এমন কাউকে দেখেছো? বলো তো আমাকে। এই যে আমি চ্যাটটা ওপেন করে দিয়েছি, লিখো তো কেমন লাগছে। আসাদ কে? তুমি বলো বিলকিস, আসাদ কে? তোমার কাছেই জিজ্ঞেস করি। সয়লাব মানে ভরে গেছে ওটাতে। আর আসাদ গেট এটা জায়গার নাম। হুম। হুম। আমি নিজে এরকম, ওরা বলতেছে। অনেক কাছে বুঝতেছে না, না বুঝার কিছু নাই, একটু ওয়েট করো, ধৈর্য ধরো, সব বুঝবা। একটু ওয়েট করো, দেখো এই গল্প কোথায় নিয়ে যায়। তার বান্ধবী নাকি এমন করে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। হুম। আমার আম্মু অনেক ওভার থিঙ্ক করে, মাইমুনা বলল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেকে আছে ওভার থিঙ্ক করে, বাট ওভার থিঙ্ক করা ভালো না। ওভার থিঙ্ক করা খুব খারাপ জিনিস। আচ্ছা, আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে, এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। এই যে আরেকজনের ছাতায় একটু মাথা রাখতে। বাস থামালে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে। তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো, এবং একজন রোখো রোখো বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। শেষের জন বোধহয় এমনি অর্ডিনারি চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। অর্ডিনারি চোর মানে নরমাল চোর, ছোটখাটো চোর। আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালোই লাগছে। নিজেই মানুষকে ভাবতেছে অপরাধী, নিজেই বানাইতেছে, ঘোড়া নামলে বলতেছে অপরাধী মুক্ত বাস। জানালার বাইরে বৃষ্টির আঁশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চিড় খায়, মানে থেমে যায়। বাস হঠাৎ করে ব্রেক কষলো। তখন তাকে তাকাতে হয় বায়ে। চোখে পড়ে নির্মীয়মান, নির্মীয়মান মানে যেটা নির্মাণ হচ্ছে, যেটা বানানো হচ্ছে, মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে, এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে, ক্র্যাকডাউনের রাত বলতে বোঝাচ্ছে 25শে মার্চের রাত, মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কায়, রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। মানে কতটা অমানুষ হলে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ওখান থেকে গুলি করে ফেলে দেয়। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ে নিয়ে, ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে, এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার ওপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুম্মা নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠলে, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগে সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা চিৎকার দিয়ে পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারিকে ওই দৃশ্যের পুনর্ঘটনের, মানে আবার জিনিসটা ঘটানোর পায়তারা করছে। এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়া হবে কি করে? এরা বোধহয় যেকোনো সময় কি নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে।
তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নেই। যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে ড্রাম ড্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে, বারান্দাওয়ালা টুপি বলতে বোঝাচ্ছে টুপির সামনে একটু সাইড থাকে, একটু এইটারে বলতেছে বারান্দা। এই রেইনকোটের মধ্যে থাকে এরকম অনেক সময়। শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। মানে এমন ভয় পাচ্ছে আগুনের হলকার মতো। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে। মানে যে বুক ধড়ফড় করা বন্ধ হচ্ছে। এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ সূচালো হয়ে আসে এবং সূচালো চোখের মণি কাঁটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে। নাকের দিকে তাকায় ছুচালো চোখে। গোঁফের নিচেও নাক, গোঁফ ও চোখের আশপাশ ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো। মিলিটারির চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। কত ভাবনা ওর! ভেতরের তাপে এসব পানির ফোঁটা দেখে মিলিটারির এত থ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টি ফোঁটা গোনাগুনতি মানে গোনাগুনি সেরে মিলিটারি হঠাৎ বলে, "এই আগে বাড়ো!" বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, "রাখেন, নামবো।" বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। জাদ্রেল মানে হচ্ছে সে খুবই কড়া, খুবই স্ট্রিক্ট এমন। মিলিটারি পান্ডা বলতে বুঝিয়েছে পান্ডার মতো মিলিটারি অফিসারটাকে আর কি বলেছে। ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমদ এমএসসি, পিএইচডি, ইপিএসসিএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, হি ইজ প্রফেসর হুদা। এই হুদাই হলো আমাদের গল্প কথক, মূল চরিত্র, যার বর্ণনাতে আমরা গল্পটা পাচ্ছি। এগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এমএসসি, পিএইচডি। কিন্তু ডক্টর আফাজ আহমদ এমএসসি, পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট আ প্রফেসর, লেকচারার ইন কেমিস্ট্রি। ভুলে প্রফেসর বলে ফেলে। শাট আপ! এবার প্রিন্সিপাল থাম। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। শায়েরি মানে কি? শায়েরি মানে হচ্ছে কবিতা। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেড়ে প্রিন্সিপালের সুবিধা হয় না। তার মানে বোঝা গেল এই প্রিন্সিপাল উপরে উপরে যতই দেখাক যে সে মিলিটারির পক্ষে, আসলে সে মিলিটারির পক্ষে না। তার মতো এমন অনেক মানুষ ছিল 1971 সালে যারা গুপ্তচর হিসেবে কাজ করে বা এইভাবে উপরে ভালো সেজে ভেতরে তারা আরো সবচেয়ে বড় হেল্পটা করেছে মুক্তিযোদ্ধাদের। আমি যখন রেডিওতে হোস্ট ছিলাম, আমি তো প্রায় 3.5 বছর আরজে ছিলাম এফএম রেডিও স্টেশন একটা, রেডিও ঢোল 94.0 এফএম। তো আমি 16ই ডিসেম্বরে এবং 25শে মার্চ মানে 26শে মার্চেও বা 25শে মার্চ কাল রাতেও আমি বেশ কয়েকজন এমন মুক্তিযোদ্ধা বা যারা 25শে মার্চ কাল রাতের প্রত্যক্ষদর্শী, 7ই মার্চের ভাষণের প্রত্যক্ষদর্শী, তাদের এমন অনেক মানুষকে এনেছিলাম অনেক সময়। তো তাদের কাছে আসলেই যে বর্ণনা শুনতে পেতাম এটা বীভৎস। এটা একটা হরর মুভিও এতটা ভয়ঙ্কর হয় না। নুরুল উদ্বিগ্ন হয়, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। সাজিদ সাহেবকে ওই যে জিওগ্রাফির প্রফেসর যাকে খুঁজতে যাচ্ছে, ঠিক আছে, যাকে খুঁজতে যাচ্ছে, না না না, সরি সরি স্যার, আকবর সাজিদের দোহাই পেরে মানে ওই শায়েরি মিলিটারিকে নিয়ে মজা করে উনি লেখেন, এটা আকবর সাজিদ লিখছে। এটা বলছে উর্দুর প্রফেসর যে আকবর সাজিদ। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল একে বেঁকে। আচ্ছা, মস্ত উঁচু একটা ঘরে তাদের ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার বৃদ্ধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে এসে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি।
তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা, সে জবাব দেয় ঠিক। অফিসের জন্য ৩টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টা আলমারি কলেজে নিয়ে আসা হয়। এত কথা বলার দরকার নাই তার, ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে, তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল। প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান, এগুলো পরীক্ষা করে দেখছিল। তাই তার দায়িত্ব ছিল, মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কে। তার আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। এমনি তো রহস্যময় হয়ে যাচ্ছে বিষয়টা। এই নুরুল হুদা যে পুরো সময় জুড়ে একটা ভীতু মানুষ হিসেবে অভিনয় করে বেড়াচ্ছে বা ভীতু মানুষের চরিত্র দেখাচ্ছে, এমনও হতে পারে এই ভীতু চরিত্রের ভেতরেই সে দিন শেষে মিলিটারিকে নানা রকম তথ্য সাপ্লাই দিত। এই ভালো মানুষে যে সেই, সরি মিলিটারিকে না, মানে মুক্তিযোদ্ধাদের, এবং সেই ভালো মানুষে যে সেই মিলিটারিদেরকে সবচেয়ে বড় বাসটা মারত। এরকম অনেক মানুষ ছিল কিন্তু। যেমন একজনের বর্ণনা আমি শুনেছিলাম যে হচ্ছে তোমার এটা আমি আমার নিজের স্যারকে আমি পেয়েছিলাম যখন খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে পড়তাম। এই স্যার বলেছিলেন, সানাউল্লাহ স্যার, আমার মনে পড়ে, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, যে ডুবিয়ে মারার বিষয়টা, এমন অনেক মাঝি আছে দায়িত্ব পালন করতো, কারণ পাকিস্তানিরা তো সাঁতার জানতো না। তো দেখা যেত তোমার ধরো পানিতে নিয়ে যেটা করতো যে তোমার ওই ধরো পুকুরের মাঝখানে হোক বা নদীর মাঝখানে নিয়ে ঠাস করে নৌকা ডুবাই দিত। তাই যেটা হইতো যে ওরা নিলে সাঁতরায় চলে যেতে পারবে, পাকিস্তানিগুলো তো সাঁতরায় যাইতে পারবে না, তো ওখানে মারা যাবে ডুবে। আমার নাম, সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। অনেক সময় হয় কি, নাম না বললেও এগুলা বলে, জাস্ট টেস্ট করে দেখার জন্য। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকা একবার বৃষ্টিও হয়েছে খুব। এবার রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত। কথাটা দুবার বলেছিল, এর মানে কি? স্টাফরুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। হোয়াট ইজ রাশিয়ার জেনারেল উইন্টার? একটু চ্যাটটা একটু কাইন্ডলি রিজুম করে দাও। তোমরা কে কে হিটলারের নাম শুনে, আমাকে একটু বলো, কে কে হিটলারের নাম শুনেছো? জার্মানির অ্যাডলফ হিটলার। আসমা কার বই? হুদার বউ। জুত মানে হচ্ছে ভালো, মানে এটাই পারফেক্ট টাইম এরকম। হুম। যেটা করতো রাশিয়ান রেড আর্মি, যাদের কাছে হিটলারের নাজি বাহিনী হারে বিশ্বযুদ্ধের সময়, রাশিয়া একটা কাজ করতো, ওরা সামহাও যুদ্ধটাকে নিয়ে যেত ওই তোমার ওদের শীতকালে নিয়ে যেত টেনে টুনে। কারণ জানে যে ওই যে উইন্টার, ওই উইন্টার আর তুমি নিতে পারবা না বাবা। তুমি যতই বড় মানে এই হও আর সেই হও, যেমন ওই সময় হিটলারের নাজি বাহিনী জানায় ঊর্ধ্বতনদের যে এই বুট কাজ করতেছে না, এই বরফের মধ্যে আপনারা কি বুট দিচ্ছেন, এই কামান কাজ করতেছে না আমাদের, কারণ ওরা তো হচ্ছে শীতের জায়গা থেকে আসে নাই। একটু আমরা চ্যাটটা আবার পজ করে দিই। মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতিকারী, যে ক্ষতি করতে পারে। চ্যাটটা পজ করে দিই আমরা। তো কুলি হচ্ছে যে কোনো মাল বহন করে তাকে কুলি বলে। আব্দুল সত্তার মৃধাকে, নাইমা তুমি প্রথম থেকে পুরো ক্লাসটা আবার রেকর্ডিং দেখবা, কারণ তোমার মতো স্টুডেন্ট যারা ক্লাসে 20-40 মিনিট পরে জয়েন করবে, তারপরে তুমি একটা জিনিস এক্সপ্লেইন করতে বলো, ধরো সেটার জন্য 2 মিনিট যাচ্ছে। এখন ক্লাসে 1000 স্টুডেন্ট আছে, তোমার জীবন থেকে তুমি 2 মিনিট খোয়াচ্ছ না, 1000 জনের জীবন থেকে 2 মিনিট, টোটাল 2000 মিনিট নষ্ট করছো তুমি। আমি খুবই সরি, এটা আজীবন মনে রাখবা। তুমি যেই জায়গাগুলোতে নিজের ক্যাজুয়ালিটির জন্য বা নিজের ভুলের জন্য তুমি যেটা যেই সময়ে যেভাবে করার কথা ছিল ওইভাবে করো নাই, ওটার যে মাসুল তুমি একাই সেটা দিবা, অন্য কেউ দিবে না। আমি এগুলো সব বর্ণনা করেছি। যারা এই প্রশ্নগুলো করছো তারা কেউ ক্লাসে ছিল না আলটিমেটলি, বা ক্লাসে থাকলেও মনোযোগ দিয়ে শুনো নাই। তো তোমাদের জন্য আমি এই বিষয়গুলো রিপিট করে অন্যদের মূল্যবান সময় নষ্ট করব না। ক্লাসে রেকর্ডিং থাকবে, দেখে নিবা। যদি এখনো ক্লাস ভালো না লাগে, ক্লাস থেকে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ক্লাস করছো, মনোযোগ দিয়ে করবা। আর যদি ক্লাস করার ইচ্ছা থাকে, মনোযোগ দিয়ে ক্লাস করবা।
এবং পূর্ণ মনোযোগের সাথে। তুমি পরে মাঝখানে এসে তুমি এইটা কি, ওইটা কি, এইটা কি, ওইটা কি, যেগুলো সব পড়ানো হয়েছে সেগুলো তুমি বলছো। তেমন তুমি ক্লাসে ছিল না, তুমি পরে জয়েন করছো। তো সবার সময় মূল্যবান। অন্যদের সময় তো আমি নষ্ট করতে পারি না। তোমার ক্যাজুয়ালিটির জন্য। এটা তোমার ভুল। তো তুমি নিজে দেখে নিবা পরবর্তীতে। হুম। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। ওদের ছিল উইন্টারে ওরা জিতছে, নাজি বাহিনী আর কিছু করতে পারে না, আমাদের হচ্ছে বর্ষাকাল। ওই ছদ্মবেশী ছেলেটাকে এই কথাই বুঝিয়েছিল। তার উপর তাদের এত আস্থা। উৎসাহে নুরুল হুদা এদিক সেদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে, মানে তার চুপ থাকাটা। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায়। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ, ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। সে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেঁটেখাটো শরীরটা ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মানে জাস্ট ওই যে ধরো, মানে খুব একটা সাধারণ কাহিনী এমন মনে হচ্ছে। এটাই বলা হচ্ছে উৎপাত। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে। কোথায় রাখলো কে জানে। কিন্তু তার মানে সেটার গরম তার শরীরে এখনো লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ। আঁতাত মানে হচ্ছে তার সম্পর্ক আছে, এবং ইউজুয়ালি আতাতটা হচ্ছে একটা নেগেটিভ অর্থে শব্দটা ব্যবহার করা হয়, যে আতাত রয়েছে মানে ওদের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা দিয়ে হয়তোবা ওরা নিজেদের কাজ সাধন করবে। আতাত অভিযোগও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে। এই হলো গিয়ে আমাদের গল্প। আমি আজকে ক্লাসটা বেশ খানিকটা আগেই শেষ করে দিব। আমি এখন শুধু একটু আহ, একটা সিকিউ প্র্যাকটিস করাবো, তারপর আমি ক্লাসটা শেষ করে দিব, কারণ আমার শরীরটা ভালো নয়। আমি আজকে আরো ক্লাস নিতে পারলে ভালো লাগতো। কয়টা পর্যন্ত ক্লাসটা আমাদের? 4টা পর্যন্ত না? 4টা পর্যন্ত যাবো না, আমরা সর্বোচ্চ হয়তো বা 15 পর্যন্ত যাব। আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, তার আগে একটু আমি এটা প্র্যাকটিস করাই নি। কলিমদ্দি দফাদার ষাটোর্ধ্ব। তিনি সরকারি চাকরি করেন। পাকিস্তানি সেনাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি, তাই মানুষ তাকে রাজাকার ভাবে। মুক্তি সংগ্রামে যেতে না পারায় তার মনে দুঃখ, কিন্তু সুযোগ পেয়ে একবার একদল পাকিস্তানি হানাদার বাহিনীকে ভুল পথ দেখিয়ে বিপদে ফেলেছিলেন। এটাও তার মুক্তি সংগ্রামে অংশগ্রহণ। কলিমদ্দি স্বস্তি পায় দেশের পক্ষে কাজ করতে পেরে। অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল? অফিসের জন্য 3টি আলমারি কেনা হয়েছিল। ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ কি? আমরা একটু একটু দেখি। আমরা আমাদের জ্ঞানমূলকটা লিখবো কতটুকু? 1 লাইনে লিখবো। এর চেয়ে 1 অক্ষরও বেশি নয়। আমরা আমাদের এই অনুধাবনমূলক কতটুকু লিখবো? আমরা আধা পৃষ্ঠায় লিখবো। এবং আমরা এখানে প্রথমে যে অংশটা, এটাকে বলে জ্ঞানমূলক অংশ, যেখানে আমি এক কথায় উত্তরটা দিব, এবং এখানে তুমি উদ্দীপক থেকে কিচ্ছু আনতে পারবে না। থেকে উদ্দীপক শুরু। ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ কি? ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ নুরুল হুদার ভেতরে মুক্তিযোদ্ধা শ্যালকের সাহস ও উষ্ণতা সঞ্চারিত হওয়া। জ্ঞানমূলক অংশ লিখলা, 1 নম্বর পেয়ে গেলা। এভাবেই কিন্তু সৃজনশীলের নম্বর বন্টনটা হয়। এবারে তোমার এই অনুধাবনমূলকটা লিখলে আরো 1 নম্বর পাবা। ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটায় পাকিস্তানি মিলিটারিরা। শিক্ষক নুরুল হুদাকে তলব করে। প্রবল বৃষ্টির দিনে তিনি শালক মুক্তিযোদ্ধা মিন্টু রেইনকোট গায়ে জড়িয়ে বাইরে বের হন। এই রেইনকোটটি একজন মুক্তিযোদ্ধার হওয়ায় এটির মালিকের সাহস তার মধ্যে প্রভাব বিস্তার করে। এটা আমি অনেক বড় করে লিখেছি, এত বড় করে না লিখলেও চলবে। তাই যে মসজিদ থেকে মুয়াজ্জিনকে পাকিস্তানি মিলিটারিরা গুলি করে ফেলে দিয়েছিল, সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নুরুল হুদার মধ্যে বিশেষ ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। মুক্তিযোদ্ধা শালকের রেইনকোটের ভেতরে তিনি আলাদা তেজ অনুভব করেন। এই বিষয়টি বোঝাতে এই
দেখো তো সাউন্ড আছে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে 1 নম্বর তুমি পেয়ে গেলা। এত বড় করে লিখতে হবে না, লিখলেও চলবে। এত সুন্দর করে লিখতে হবে কোনো প্রয়োজন নাই। যদি ফরমেট ঠিক থাকে আর যদি ভেতরের কথাটা ঠিক হয়, ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। কলিমুদ্দি দফাদারের সাথে রেইনকোট গল্পের নুরুল হুদার বৈসাদৃশ্য, মানে মিল নাই যেগুলো। প্রথমে আমরা দেখি মুক্তিযুদ্ধের ভূমিকা রাখার দিক থেকে উদ্দীপকের কলিমুদ্দি দফাদারের সাথে রেইনকোট গল্পের নুরুল হুদার বৈসাদৃশ্য রয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা প্যারা হবে, যদিও এখানে প্যারাটা আসে নাই। এখানে 1 নম্বর পেয়ে গেলা। রেইনকোট গল্পে শিক্ষক নুরুল হুদা একটা ভীতু নির্বিকার প্রকৃতির মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে পাকিস্তানি মিলিটারির নারকীয়তা এগুলো দেখার পরে তিনি শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দেওয়ার পর তার ভিতরে সাহস সঞ্চার এবং তিনি অত্যাচার নির্যাতন সহ্য করেও মুক্তি সেনাদের পক্ষে অনড় থাকেন। আরো 1 নম্বর পেয়ে গেলা। এবারে তুমি যাবা উদ্দীপকে। তোমার প্রয়োগমূলক অংশ এটা। এবারে তুমি উদ্দীপক নিয়ে কথা বলবা। উদ্দীপক নিয়ে তুমি কথা বললা, তুমি তোমার আরো 1 নম্বর পেয়ে গেলা। দ্যাটস ইট। এইরকম 3 নম্বর ডান। এটা কতটুকু তুমি লিখবা? এটা তুমি লিখবা 1 পৃষ্ঠা। এর চেয়ে বেশি আসলে তোমরা লিখবা না, যদি না তোমাদের হাতের লেখা খুব ফাস্ট না হয়, তাহলে তুমি সময়ের সাথে শেষ করতে পারবা না। ঘটনার বৈপরীত্য থাকলে উদ্দীপক ও রেইনকোট গল্পের চরিত্রগুলোর মধ্যে অনেক দেশপ্রেম উজ্জীবিত ছিল। সপক্ষে যুক্তি দাও। প্রথমে আমরা লিখি জ্ঞানমূলক অংশ, 1 নম্বর পেয়ে যাই। এটা লিখবো কতটুকু? এটা লিখবো আমরা 1.5 পৃষ্ঠা। এটাকে আমি 1.5 বলেছি, এটা 1 লিখতে হবে। 1.5 নয়, এটা সরি, হ্যাঁ এটা 1 পৃষ্ঠা, ঠিক আছে। রেইনকোট গল্পের শিক্ষক নুরুল হুদা ভীতু প্রকৃতির হলেও আমরা কিন্তু দ্বিতীয় প্যারাতেও কখনোই উদ্দীপক থেকে কিছু বলবো না। তৃতীয় প্যারাতে উদ্দীপক নিয়ে কথা হবে। আমরা এটা লিখলাম, এই জিনিসটাকেই বর্ণনা করে লিখলাম আমার মূল গল্প থেকে। 1 নম্বর পেয়ে গেলাম অনুধাবনমূলকের। এবারে আমার উদ্দীপক নিয়ে কথা শুরু, প্রয়োগমূলক। এখানে আমি দুইটার মিল দেখালাম বা অমিল দেখালাম বা যা চেয়েছে সেটা আমি দিলাম, আরো 1 নম্বর পেলাম। এরপরে আমাকে তো মূলত একটা কমেন্ট চেয়েছে আমার কাছে বা ফিডব্যাক। রেইনকোট গল্পের ঘটনা উদ্দীপকের ঘটনার মতো নয়। এখানে গল্পের কাহিনী প্রবাহ এগিয়ে চলে ঢাকা শহরে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ গেরিলা হামলার মধ্য দিয়ে। ঢাকা কলেজের সামনে গেরিলা হামলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটলে পাকিস্তানি মিলিটারিরা কলেজের শিক্ষক নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে তলব করে। এদিন বৃষ্টি থাকায় শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট গায়ে জড়িয়ে তিনি বাইরে বের হন। রেইনকোটটি গায়ে জড়াবার পর তিনি তার ভিতরে এক অন্যরকম উষ্ণতা ও সাহস অনুভব করেন। ফলশ্রুতিতে পাকিস্তানি মিলিটারির অকথ্য নির্যাতনা তার কাছে আর অনুভূত হয় না। তার শ্যালক মুক্তিযোদ্ধাও দেশকে ভালোবেসে অস্ত্র হাতে তুলে নেন। এত কিছু লেখার দরকার নাই। তুমি তোমার মতো মোটামুটি এটাকে বুঝায় লিখে লাস্টে বলে দিলা উদ্দীপকের কলিমুদ্দি দফাদারও এরকম দেশাত্মবোধে উজ্জীবিত ছিল। তাই ঘটনার বৈপরীত্য থাকলেও উদ্দীপক আর রেইনকোট গল্পের চরিত্রগুলোর মাঝে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার যে বিষয়টা, সেটা একই রকম। 1 মার্ক পাইলা। কত হইলো? এই 1 1 1 টোটাল আমার এসে বলল কত? এসে বলল আমার 4 মার্কস। এভাবেই সৃজনশীলের অ্যান্সার গুলো হয়ে থাকে। আমি প্র্যাকটিসের জন্য আরো কিছু বিষয় দিয়েছি। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এগুলো আমি তোমাদেরকে আর দিলাম না এখানে। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। আমি যতটা ভেঙে পড়িয়েছি, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এরপরে যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো। জাদ্রেল মানে, এবং আমি আবার বলছি, আমি কোনো রিপিট প্রশ্নের উত্তর দিব না। যারা যে প্রশ্নগুলো করছো, যেগুলো আমি ক্লাসে পড়িয়েছি, তুমি রেকর্ডিং ক্লাস দেখে নিবা। জাদ্রেল মানে যে হচ্ছে অনেক পড়া, আর মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতিকারী। দেরাজ মানে দরজা। না, গল্পের আর কিছু নেই। মূল ভাবটা হচ্ছে মূলত এটাই যে একজন আটপৌরে ভীতু মধ্যবিত্ত নুরুল হুদা, যদিও বা তিনি অনেক ভীতু প্রকৃতির মানুষ এবং নানা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করে, কিন্তু যখন সে হচ্ছে নিজের শ্যালক মিন্টুর রেইনকোটটা গায়ে দেয়, মুক্তিযুদ্ধের চেতনা যেন তার ভেতরেও চলে আসে এবং সে যেন নিজেও তখন মুক্তিযোদ্ধাদের পক্ষ নেয়। কসরত মানে ট্যাকটিক্স, এক পশলা মানে অল্প বৃষ্টি, এমন। এই তো শায়ের মানে হচ্ছে কবিতা। স্টেইন গান বলা মানে হচ্ছে যার কাছে স্টেইন গান আছে, এমন। আমার অনেক তোমার গতকালকে থেকে একটু জ্বর লাগছিল। এখন একটু গলা ব্যথা, সকাল থেকে কথা বলতে কষ্ট হচ্ছে। ধরো আজকে 5.5 ঘন্টা ক্লাস। ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট হচ্ছে এটা স্বচ্ছ, এটাই। হেনরি কিসিঞ্জার বাংলাদেশের বিপক্ষে ছিলেন। রাশিয়া থেকে অনেক শীত পড়ে। অফকোর্স তুমি সার্চ করে দেখো, তাহলেই বুঝবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি উর্দু খুব একটা ভালো পাই, আমি উর্দু পারিই না। ঠিক আছে, তো তোমরা এখানে দেখবা ফ্রান্স কাফকার বই সাজেস্ট করতে বলছো, লেটার্স টু মিলেনা পড়ো। সোহাগ মানে সোহাগ, বেশ কয়েকবার বলেছি। মনসুন মানে বর্ষা বুঝিয়েছে। জুত মানে ওটাই পারফেক্ট, যেমন ওই বর্ষাইটা জুত মানে বর্ষাই পারফেক্ট হয়। কাফকার একটা বইয়ের কথা বলো, লেটার্স টু মিলেনা, এটাই পড়ো, আর কিছু পড়া লাগবে না। কিছুক্ষণ আর কতক্ষণ, এটার মধ্যে এরকম আসলে আমার জানা মতে খুব একটা পার্থক্য নাই। কিছুক্ষণ অপেক্ষা করো বা কতক্ষণ অপেক্ষা করো, এই তো।
নুরুল হুদা গুপ্তচর শ্রেণী বা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন কিনা, এটাই তো একটা গল্পের মজা। এটা ক্লিয়ার না, এটা তুমিই ভেবে নাও কি ছিল। তোয়াজ মানে হচ্ছে প্রশংসা, শ্যালক মানে হচ্ছে বউয়ের ভাই। আমি যে আসফার কিছু একটা লিখছো, প্লিজ বাংলায় লিখে দাও। ইন্টারনাল অ্যাফেয়ার বলতে ওদের নিজেদের ব্যাপার। ভারী কি মানে ভারী। ওকে, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার কথা হবে। আমার জ্বর জ্বর আসছে হালকা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ গ্রুপে করবা, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি না দিলেও অপূর্ব কিংবা সোহায়েল বা হিরণময় বাউলিয়া ভাই কেউ না কেউ দিয়ে দিবে। ভালো থাকো সবাই। সালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।